দাদা বিষয়টা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে বাউন্ডারি লাইনগুলো জানতে হবে। তার আগে যেটা জানতে হবে ভারত কোন অক্ষাংশে অবস্থিত, কোন দিকে অবস্থিত, কত ডিগ্রিতে অবস্থিত। ঠিক আছে, ওটা না জানলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। এখানে দেখ ওয়ার্ল্ডের ম্যাপটা, এখানে দেখ ওয়ার্ল্ডের ম্যাপে আমরা জানি কটা মহাদেশ আছে, 7টা মহাদেশ। ভারত কোন মহাদেশে পড়ে? এশিয়া, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তম মহাদেশ। তার মধ্যে এটা ইন্ডিয়া। এবারে ইন্ডিয়ার মধ্যে দেখ এই যে এগুলো একটা লাইন টানা আছে, দেখেছিস? একটা এরকম করে গেছে আর এটা উপর নিচ, যেটা হচ্ছে নিচে নিচে গেছে সেটা ল্যাটিটিউড আর এটা হচ্ছে লঙ্গিটিউড। তার মানে একটা হচ্ছে অক্ষাংশ রেখা আর এটা হচ্ছে দ্রাঘিমা। যেগুলো লম্বা গুলো এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই দ্রাঘিমা রেখা হচ্ছে যেটা শুরু টোটাল হচ্ছে 300, টোটাল আমাদের গোটা পৃথিবীকে আমরা কত ডিগ্রি ধরি? 360 ডিগ্রি। তাহলে দ্রাঘিমা রেখা আছে 180 ডিগ্রি করে, 180 ডিগ্রি, বুঝে গেল? এবার মিডিল পজিশন আমাদের হচ্ছে গ্রিনিজ নামে একটা জায়গা আছে। গ্রিনিজ এই যে এখানে ইংল্যান্ডের মধ্যে গ্রিনিজ নামে একটা শহর আছে, যেটা 0 ডিগ্রির মধ্যে পড়ে। অক্ষাংশের দিক থেকেও পড়ে, দ্রাঘিমার দিক থেকেও 0 ডিগ্রি ধরা হয়। ওখান থেকে আমাদের যতগুলো মাপ শুরু হয়। এবার এরকম জায়গায় যদি গ্রিনিজ থাকে, এই যে দেখ 0 ডিগ্রি, এরকম জায়গায় গ্রিনিজ এই লাইন দিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, এই দিক থেকে ভারত কোন দিকে অবস্থিত? এটা পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক, উপরটা উত্তর দিক, নিচেটা দক্ষিণ দিক। তাহলে ভারত কোন দ্রাঘিমায় অবস্থিত? পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তার মানে যখন এই লম্বার দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি, আমরা পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে বাকি এখান থেকে এই দিকটা কি পশ্চিম দিকে? তাহলে আমেরিকা পশ্চিম দ্রাঘিমার মধ্যে পড়ে আছে, বাট ভারত হচ্ছে পূর্ব দ্রাঘিমা। পূর্ব দ্রাঘিমা এবার কত ডিগ্রির মধ্যে আছে? দ্রাঘিমা রেখা যদি ধরা যায়, ভারতের মূল মধ্য রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট। এই 82 ডিগ্রি 30 মিনিট আছে না? এই 82 ডিগ্রি 30 মিনিট আমরা জানি 1 মিনিট সমান সমান কত ডিগ্রি ধরা হয়? 4 মিনিট সমান সমান 1 ডিগ্রি ধরা হয়। 4 মিনিট সমান সমান কত ডিগ্রি ধরা হয়? 1 ডিগ্রি। এটা কোশ্চেন আছে যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা সমান সমান কত মিনিট? 4 মিনিট। তাহলে এবার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দিকে ভারত, তাই তো? এটা বুঝবি এখান থেকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোদের হচ্ছে 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 82 ডিগ্রি ইন্টু 4 হবে 328 ডিগ্রি, 328 মিনিট। তার সঙ্গে হচ্ছে 30 মিনিট, তাহলে 30 যোগ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 358। এটাকে প্রায় 360 ধরে নেয়। তাহলে আমি যদি 360 ধরি, তাহলে 360 ধরলাম। এটাকে আমি যদি 60 দিয়ে 4 দুগুণ 8, 4 আটটা 32, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 6 4 লং 36, 6 আছে এখানে, 6 6 6 36 36 5.5 ঘন্টা 6 6 36 6 ঘন্টা হচ্ছে, তাই তো? না না 60, আরে এটি তো 60 আছে, অ্যাকচুয়ালি আমাদের দেখ এটা 360 আসছে কিনা, 4 দিয়ে গুণ করলাম হচ্ছে 328 হলো কিনা? হ্যাঁ 328। হ্যাঁ 328 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 5 6 30। তার মানে আমার 28, এই 28 ডিগ্রি 30 মিনিটটা পড়ে থাকছে। হ্যাঁ অর্থাৎ আমরা বলতে পারি যে ভারতবর্ষ 5.5 ঘন্টা পূর্ব দিকে অবস্থিত। কোথা থেকে? এই যে 0 ডিগ্রি গ্রিনিচ থেকে ভারত হচ্ছে কততে অবস্থিত? 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা আমরা সামনের দিকে এগিয়ে আছি। ঠিক আছে, এবার তাহলে রাশিয়া যদি বলা যায়, রাশিয়া চায়না এরা আরো এদের দ্রাঘিমা রেখা আরো আমাদের থেকে পিছনে। সব থেকে রাশিয়ার এই দিকে লাস্ট সীমানা
একটা আছে সেটা হচ্ছে 11.5 ঘন্টার উপরে ডিস্টেন্স বেশি আমাদের থেকে, মানে টোটাল আমাদের থেকে না, গ্রিনিচ থেকে টোটাল হচ্ছে 11.5 ঘন্টা। এটা একটা বেসিক কনসেপ্ট। এবার যদি আমরা যাই হচ্ছে অক্ষাংশ রেখা, অক্ষাংশ রেখাগুলো এরকম এরকম করে গেছে উপর থেকে নিচে। ভারত কোন অক্ষাংশে অবস্থিত, উত্তর না দক্ষিণ? উত্তর অক্ষাংশে। দেখ আমি কি বলেছি, এই যে 0 ডিগ্রি এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে 0 ডিগ্রি, 0 ডিগ্রি এটা কি নিরক্ষরেখা চলে গেছে। তাহলে এটা যদি নিরক্ষরেখা যায় তাহলে তার উপরটা কি হবে, উত্তর, আর নিচেরটা হবে দক্ষিণ। তাহলে ভারত কোন অক্ষাংশে অবস্থিত, উত্তর অক্ষাংশে। এবার এটা গেল 0 ডিগ্রি, 0 থেকে এই যে ভারতের এই যে পিছনটা যেটা কন্যাকুমারী আছে সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিটের মধ্যে পড়ে। তাহলে ভারত উত্তর অক্ষাংশে কত ডিগ্রিতে অবস্থিত, লাস্ট সীমানা শুরু কত, 8 ডিগ্রি 4 মিনিট। অর্থাৎ ভারতের উত্তর অক্ষাংশটা শুরু হলো 8 ডিগ্রি 4 মিনিট, শেষ হবে হচ্ছে কত ডিগ্রি, না ওটা তো আলাদা, ওটা এটা অক্ষাংশটা যাচ্ছে এরকম, এটা হচ্ছে 37 ডিগ্রির মতো, যেটা ইন্দ্রা কোল নামে একটা যেটা জায়গা আছে সব থেকে উত্তরে অবস্থিত আমাদের শেষ বিন্দু ইন্দ্রা কোল, আর দক্ষিণের শেষ বিন্দু না স্থলভাগের শেষ বিন্দু কন্যাকুমারী, আর দক্ষিণের যদি শেষ বিন্দু বলা হয় ইন্দ্রা পয়েন্ট। দক্ষিণের শেষ বিন্দু ইন্দ্রা পয়েন্ট, অর্থাৎ দক্ষিণ বলতে ভারতের লাস্ট সীমানা দক্ষিণতম, সেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে পিগমিলিয়ান পয়েন্ট, বা যার মান হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিটের মতো, 6 ডিগ্রি 4 মিনিটের মতো। এতটা অবধি ভারতের এরিয়া এই দিকটা, ঠিক আছে। তাহলে এটা দক্ষিণতম শেষ বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, আর যদি স্থলভাগের শেষ বিন্দু হয় তাহলে ইন্দ্রা না সরি কন্যাকুমারী। তো কন্যাকুমারী এটা তামিলনাড়ুতে অবস্থিত লাস্ট বিন্দু। এই কন্যাকুমারী থেকে শুরু করে চলে গেল লাদাখের উপরে একটা ইন্দ্রা কোল নামে একটা জায়গা আছে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তরের শেষ বিন্দু। এবার যদি বলি আমরা পশ্চিমের শেষ বিন্দু, যেটা 68 ডিগ্রি থেকে শুরু, 68 ডিগ্রি থেকে 96 ডিগ্রি অব্দি চলে গেছে, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। কি নাম, আমরাকে ঘর মোটা হিসাবে সংক্ষেপে চিনি, যেটাকে উচ্চারণ করলে গাহার মাটা এরকম একটা উচ্চারণ হবে, ঠিক আছে। ঘাড় মটকা, তো ঘাড় মটকা বা ঘর মোটা যাই বলবে মনে রাখার জন্য এটা মনে রাখবি। এটা হচ্ছে গুজরাটে অবস্থিত বিন্দু, অর্থাৎ ওখান থেকে শেষ, পশ্চিমে শেষ হচ্ছে গুজরাটের গাহারমাটা থেকে, আর হচ্ছে পূর্বে শেষ হচ্ছে অরুণাচল প্রদেশ, সব থেকে পূর্বে অবস্থিত রাজ্য। এই যে এখানে দেখলে বুঝতে পারবি এটা অরুণাচল প্রদেশ, ঠিক আছে। পূর্বে এরকম জায়গায় আছে কিবিথু, অর্থাৎ পূর্বের শেষ বিন্দু কিবিথু, আর পশ্চিমের শেষ বিন্দু হচ্ছে গাহারমাটা, দক্ষিণের শেষ বিন্দু কন্যাকুমারী, উত্তরের শেষ বিন্দু ইন্দিরাপুর। ক্লিয়ার? এই চারটা প্রথমে জানতেই হবে। তাহলে এটা বর্তমানে চলে গেছে লাদাখের দিকে। আগে জম্মু কাশ্মীর একটাই ছিল, এখন যেহেতু আলাদা হয়ে গেছে লাদাখ বলে একটা আলাদা হয়ে গেছে। এবং লাদাখ হচ্ছে এখানে উচ্চতম মালভূমিটা আমাদের অবস্থিত সব থেকে, এবং সিয়াচেন অবস্থিত, যেটা ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম কি হিমবাহ। কত মিটার? 76 মিটার। এই হিমবাহটা কি জিনিস? হিমবাহ। মনে রাখবে, হিম মানে বরফ, বাহ মানে বয়ে যাওয়া। যখন বরফের চাইগুলো নেমে আসে সেটাকে বলা হচ্ছে হিমবাহ। ওকে, এটা গেল। এবার আমরা মোটামুটি এই চারদিকটা দেখলাম। এবার কিছু কিছু এরিয়া আছে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে আন্দামান নিকোবর এখানে চলে আসে, দেখ ভারত আছে কোথায় আর আন্দামান আছে কোথায়। এটা কেন ভারতের হয়েছে? এই যখন 1944-45-এর দিকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় জাপানিজরা এটা দখল করে রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল পাওয়ারফুল কান্ট্রি ছিল জাপান, ছোট্ট দেশ। জাপান অবস্থিত এই যে এখানে, চলে গেল এই যে জাপান, এতটুকু একটা দেশ সমুদ্রের মধ্যে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। সেই জাপান গোটা বিশ্বের মধ্যে একটা মার্কেট করে, মানে ওই যুদ্ধের সময় একটা বিশাল প্রভাব ফেলেছিল। ইভেন আমেরিকার বিরুদ্ধে ওরা যুদ্ধ করেছিল। জাপান নেপালকে হচ্ছে বজ্রপাতের দেশ, ভুটানকে বজ্রপাতের দেশ। আর নেপালে অবস্থিত হচ্ছে আমাদের সাগর মাথা, যেটা হিমালয়ের শেষ উচ্চতম শৃঙ্গটা, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? জাপান এই কি করেছিল, এই জাপানিজ গুলো আমাদের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দখল করে রেখেছিল। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র কি বাহিনী গঠন করেছিল? আজাদিন বাহিনী। ওই আজাদিন বাহিনী গঠন করে
ওরা এই দিক দিয়ে ভারতবর্ষে ঢোকা শুরু করে রেঙ্গুন টেঙ্গুন হয়ে, ঠিক আছে। ঢুকে প্রথমে যুদ্ধ করতে করতে ব্রিটিশদেরকে তাড়িয়েই প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয়লাভ করে ফেলে এবং জাপানিজরা সহযোগিতা করে জয়লাভ করে। তখন জাপানিজরাই বলে দিল যে এটা নিয়ে তো আমাদের লাভ না, এটা তোমাদের দিয়ে দিচ্ছি। তখন আজাদিন বাহিনীকে দিয়ে দিয়েছিল দায়িত্ব যে তোমরা এটা সরকার চালাও। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু যেহেতু প্রধান ছিল আজাদিন বাহিনীর, ও তখন ওখানে যে স্বাধীন সরকার গঠন করে দিল। যদি বলা যায় ভারতবর্ষের প্রথম স্বাধীন জায়গা কোনটা, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে একটা রোজ আইল্যান্ড, শহীদ আইল্যান্ড বলে আইল্যান্ড তৈরি হয়েছে এখানে, ঠিক আছে। এটা একটা জাস্ট একটা সামথিং একটা ঘটনা বললাম, বিষয় এটা না। এখানে দেখ ডিগ্রি বলি না, ডিগ্রি চ্যানেল। চ্যানেল মানে একটা ফাঁক যেটা দিয়ে হয়তো আমাদের যাতায়াত করা যায়, এরকম কিছু কিছু জায়গায় দেখ এখানে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি অবস্থিত, এরকম করে গেছে। আমরা 8 ডিগ্রিতে, এরকম জায়গাতে 8 ডিগ্রি আছে, তাহলে নিচে 9 ডিগ্রি আসবে, তার নিচে 10 ডিগ্রি আসবে। তো এরকম করে এটা দিয়ে 10 ডিগ্রি গেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মিডিল দিয়ে কত ডিগ্রি গেছে? 10 ডিগ্রি। এবার ওই যে মিনিকয়, মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, মামি আর লামি বলেছিলাম। মামিতে কি? মালদ্বীপ আর মিনিকয়। মামি, মালদ্বীপ আর মিনিকয়। মিনিকয় কত ডিগ্রি? 8 ডিগ্রি। আর নামি লামি 9 ডিগ্রি। 9 ডিগ্রি। রাধা কি? মাদাগার মানে মিনিকয়। মিনিকয়। মিনিকয় আর লাক্ষাদ্বীপ আর মালদ্বীপ মিনিকয়, ঠিক আছে। মামি হচ্ছে মালদ্বীপ মিনিকয়, আর লামি হচ্ছে লাক্ষাদ্বীপ। লামি, নামি নয়, লামি, লাক্ষাদ্বীপ আর হচ্ছে মিনিকয়। লাক্ষাদ্বীপ হচ্ছে 9 ডিগ্রি, মিনিকয় 9 ডিগ্রি, আর মামি হচ্ছে 8 ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রিটা কি, যেমন এরকম দিয়ে আমাদের নিরক্ষরেখা কত, নিরক্ষরেখা যেটা চলে গেছে, এই যে এটা নিরক্ষরেখা চলে গেছে, সরি এটা নিরক্ষরেখা, ক্লিয়ার। এই যে নিরক্ষরেখা গেছে 0 ডিগ্রি থেকে শুরু করে, তাহলে এরকম করে করে গেছে, এরকম জায়গা দিয়ে গেছে 8 ডিগ্রি, এরকম জায়গা দিয়ে গেছে 9 ডিগ্রি, এরকম জায়গা দিয়ে গেছে 10 ডিগ্রি। তাহলে যেটা 10 ডিগ্রি গেছে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গেছে। যেটা 8 ডিগ্রি গেছে সেটা হচ্ছে মালদ্বীপ মিনিকয়। যে মালদ্বীপ সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। এটা এরকম ডিগ্রি জানার জন্য আমাদের বাউন্ডারি জানার দরকার আছে। এবার আমরা বেসিকটা আর একটু কমপ্লিট করব যে আমাদের প্রতিবেশী দেশগুলো কতটা বাউন্ডারি নিয়েছে, কে কে আছে বাউন্ডারিতে। আমাদের যদি বলা যায় সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করে আছে কোন প্রতিবেশী? বাংলাদেশ। কোনটা? এখানে, তাই তো। এই বাংলাদেশের আশেপাশে কটা রাজ্য আছে জয়েন্ট হয়ে? 5টা। কি কি? পশ্চিমবঙ্গ, প্রথমত পশ্চিমবঙ্গ, তারপরে এটা কি? মেঘালয়, আসাম, মেঘালয়, তারপরে এটা মণিপুর, মিজোরাম, এটা ত্রিপুরা, মিজোরাম, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। কটা হচ্ছে? 1 2 3 4। আর মিজোরামটা কি? আসাম বলে আসাম। আরে হয় 1 2 3 মেঘালয়, 4টা। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় 3টা। 1 2 হ্যাঁ 3 হ্যাঁ। ত্রিপুরা 4, 4, মিজোরাম 5। মিজোরাম অল্প আছে, 5টা। টোটাল হচ্ছে 5টা। মিজোরাম জাস্ট, তাহলে যদি বলি সব থেকে কম বাংলাদেশের সঙ্গে শেয়ার করে আছে কোন স্টেট, তাহলে মিজোরাম। সব থেকে বেশি শেয়ার করে আছে কে? পশ্চিমবঙ্গ। এগুলোই আছে কোশ্চেন। এবং যদি বলা যায় এমন কোন রাজ্য যার 3 দিকেই বাংলাদেশ, কোনটা বল? ত্রিপুরা নাকি? ত্রিপুরা। এবং যদি বলা যায় হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এরিয়া কভার্ড বাই বাংলাদেশ, তাহলে কোনটা হবে? তাহলে হবে ত্রিপুরা। ত্রিপুরাকে সব থেকে ঘিরে আছে কে? বাংলাদেশ। দেখ চতুর্দিকে, এইদিকেও ত্রিপুরা, এইদিকেও ত্রিপুরা, এইদিকেও ত্রিপুরা, আর এইটুকু অংশ আছে মিজোরাম, এইটুকু আছে মেঘালয়, তারপরে হচ্ছে এইটুকু না, সব থেকে কম হবে আসাম হবে। দেখ মিজোরামে যে এটা গোটাটাই পড়ছে এই দিকটা, তাই না? তাহলে আসাম সব থেকে কম হচ্ছে, অল্পটুকু এইটুকু অংশ আসাম পাচ্ছে। সব থেকে কম বলে কি হবে তাহলে? আসাম। যেটা আমি ম্যাপ দেখে ক্লিয়ার করবো, তাহলে ভুলবো না। আর যদি মুখস্থ করে ক্লিয়ার করি কে বাউন্ডারিতে আছে, কে হাইট, মনে থাকবে না জিন্দগিতে।
এতবার করে ভুলে যাবি পরীক্ষা হলে। তাহলে ম্যাপ দেখে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সব থেকে হাইস্ট এরিয়া নিয়ে আছে আসাম। বাংলাদেশের সঙ্গে। তারপরে হচ্ছে আমাদের সব থেকে কম আছে কে? আসাম। আসাম। এই দুটোই মনে হাইট হচ্ছে পশ্চিমবঙ্গ, লোয়েট হচ্ছে আসাম আসাম। বা অসম। আর সব থেকে বেশি পার্সেন্টেজের দিক থেকে কভার করে আছে কে? ত্রিপুরা। ওকে, কি এখানে কি করতে এসেছিস? চকটা দে, এটা ঢেল নেবো এরপরে। ইট পাথর চলবে, গাছটার ফেললে কার মাথায়, এর মাথায় লাগে, এটা তো আরেক সমস্যা। যাই হোক, কনসেন্ট্রেশন করবি। এটা না ক্লিয়ার হলে জিন্দগিতে তুই জিকের কোনো সাবজেক্টে নম্বর পাবি না। কারণ ম্যাপ থেকে হিস্ট্রি জানা যায়, ম্যাপ থেকে জিওগ্রাফি জানা যায়, ম্যাপ থেকে ন্যাশনাল পার্ক জানতে পারবি, ম্যাপ থেকে তুই আমাদের যে ওই কি বলে স্ট্যাটিক জিকে, যেটা মন্দির মসজিদ সব জানতে পারবি, রাজধানী সব ম্যাপের মধ্যে ঢুকে আছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। এবার গেল এটা, ওকে। এবার বাংলাদেশ গেল, চায়না। চায়না দ্বিতীয় স্থানে আছে, দেখ এরকম করে কভার করে আছে চায়না, ঠিক আছে, অনেকটা এরিয়া নিয়ে আছে চায়না। তারপরে পাকিস্তান। পাকিস্তান দেখ এখান থেকে এটা গোটাটা হচ্ছে পাকিস্তান, বুঝে গেল? যদি ধরা যায় এখানে দেখলে বুঝতে পারবি, এই যে এখান থেকে শুরু করে এই সবুজ অংশটা হচ্ছে পাকিস্তান, আর এই যে এখান থেকে এটা চায়না, এর মাঝখানে তিব্বত ঢুকে আছে, গোটাটাই চায়না নয় কিন্তু, ঠিক আছে। এখান থেকে এই অংশটা তিব্বত। তিব্বত একটা কি মালভূমি, পৃথিবীর মধ্যে দীর্ঘতম মালভূমি হচ্ছে তিব্বত। আর যদি বলে উচ্চতম মালভূমি তাহলে পামির। আর যদি ভারতের উচ্চতম বলা হয় তাহলে লাদাখ। ওকে, কি বললাম? পৃথিবীর উচ্চতম হচ্ছে পামির, পৃথিবীর দীর্ঘতম হচ্ছে লাদাখ, তিব্বত, আর ভারতের উচ্চতম হচ্ছে লাদাখ। তারপরে এই যে চায়না গেল, পাকিস্তান, এইখানে সামান্যটুকু অংশ আফগানিস্তান, এইটুকু, এই যে এইটুকু টাচ করেছে, যেটাকে আমরা বলি না খাইবার গিরিপথ, খাইবার পাস, সেটা অবস্থিত ওই যে এখানে, আফগানিস্তানে। এটা দিয়ে সব আগেকার দিনে ওই যতগুলো বলা যায় যে পশ্চিমী দেশ থেকে যেসব মুসলিম এবং যেগুলো বলা যায় ভারতকে লুট করতে এসেছিল যারা, তারা এইসব অঞ্চল দিয়ে ঢুকেছিল, ঠিক আছে। আর এখানে সিল্ক রুট বলে একটা রুটেরও কাহিনী আছে। বোলান গিরিপথ এইরকম জায়গায় আছে, ঠিক আছে। এখানে অনেক কটা গিরিপথ আছে, একটা নয়। খারদুংলা, নাথুলা, তারপরে হচ্ছে তোর জুজিলা, তারপরে হচ্ছে তোর চাংলা, এরকম প্রচুর গিরিপথ আছে। এটা গেল তাহলে পাকিস্তান, এখানে আফগানিস্তান, এখানে চায়না, এটা তিব্বত। এই যে মায়ানমার দেখেছি, এটাও ভারতের সঙ্গে যুক্ত আছে, মায়ানমার। তারপরে চলে আসলো হচ্ছে শ্রীলঙ্কা। আমরা শ্রীলঙ্কা সম্পর্কে সবাই জানি, এটা হচ্ছে আমাদের সব থেকে বৃহত্তম জলভাগের দেশ, প্রতিবেশী দেশ। এই কোশ্চেনটাও আসতে পারে যে ভারতের বৃহত্তম দ্বীপ দেশ, প্রতিবেশী দেশ কোনটা? দ্বীপ। তাহলে এটা একটা দ্বীপও ধরা যায় এবং দেশও ধরা যায়, কারণ পুরোটাই তো জলের মধ্যে আছে, চতুর্দিকেই তো জল, তাহলে এটা দ্বীপ। সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে কটা দেশ হলো এখানে? দেখ, প্রথমে তো বাংলাদেশ, চায়না দুটো, পাকিস্তান তিনটা, আফগানিস্তান চারটা, মায়ানমার পাঁচটা, শ্রীলঙ্কা ছটা, আর এখানে এই যে ছোট ছোট দ্বীপের মতো দেখা যাচ্ছে না, ফোটা 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 ফোটা, মালদ্বীপ, এটা হচ্ছে সাতটা। অর্থাৎ এই ছোট ছোট যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বা রাষ্ট্র। ক্লিয়ার? তাহলে এশিয়া মহাদেশের মধ্যে ভারতের স্থান। মালদ্বীপ কেন্দ্রীয় শাসিত অঞ্চল না? মালদ্বীপ না রে, লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। মালদ্বীপ মনে করো এটা একটা দেশ, মানুষের একটা ফেভারিট দেশ মালদ্বীপ, সব এখানে ভ্রমণ করতে যায়, পুরো জলের মধ্যে পুরোটাই। এবং ওখানে কি বলা যায়, সব যারা কোটিপতিরা ওখানে হানিমুন করতে যায়, সেই ভিআইপি জলের মধ্যে সবকিছু। আর ওখানকার যে সরকার, মুসলিম সরকার। ক্লিয়ার? এই যে তার পাশে দেখতে পাচ্ছিস মঙ্গোলিয়া, আর কাজাকিস্তান, রাশিয়া। এই যে রাশিয়া দেখতে পাচ্ছি গোটাটাই হলুদ। এতগুলো যেগুলো দেশ আছে তার থেকে বড় কোনটা? রাশিয়া। সব থেকে বৃহত্তম দেশ। রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি কে? বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। কততম? ষষ্ঠতম। এত বছর ধরে হতে আছে, ঠিক আছে, হাইয়েস্ট।
এবং এটা মনে রাখবে যে রাশিয়ায় প্রথম কোথায় কি পাঠিয়েছিল? এই আকাশ চন্দ্রযান। চন্দ্রযান পাঠিয়েছিল রাশিয়া। ভারত এখন কততম দেশ হিসেবে পাঠিয়েছে চন্দ্রযান? চতুর্থতম দেশ হিসাবে। চতুর্থ না পঞ্চম? চতুর্থতম দেশ। চন্দ্রযান 3 সম্পর্কে ধারণা আছে তো? আর অ্যাপোলোটা কে পাঠিয়েছিল? আমেরিকা। আমেরিকা না রাশিয়া? আর আমার ওটা জানার দরকার নাই। আমাদের যেটা প্রথম উপগ্রহ পাঠানো হয়েছিল, উপগ্রহ মানে বুঝিস? এই যে স্যাটেলাইট আর্যভট্ট, সেটা কার সহযোগিতায় পাঠিয়েছিল? রাশিয়া। এই জন্য রাশিয়া হচ্ছে ভারতবর্ষের একটা বলা যায় পার্টনার, বিজনেস পার্টনার এবং বিভিন্ন দিক থেকে পার্টনার। আর মাঝখানে শত্রু ঢুকে আছে চায়না, হারামির হারামি। কিন্তু রিসেন্ট একটা সমীক্ষাতে দেখা যাচ্ছে, ইকোনমিক্যাল সমীক্ষা, যেখানে রাশিয়া আগে আমেরিকার সঙ্গে হাইয়েস্ট ইম্পোর্ট অর্থাৎ কেনা বেচার দিক থেকে ফার্স্ট ছিল রাশিয়া, তোমার হচ্ছে ইম্পোর্টের দিক থেকে হচ্ছে আমেরিকা, এখন ফার্স্ট চায়না। এখন হয়ে গেছে চায়না। এটা একটা খারাপ দিক। এখনো চায়নার সঙ্গে আমাদের কিন্তু বেচা কেনা চলছে ভিতরে ভিতরে বিজনেস হিসাবে, ঠিক আছে? সেটা করছে, কিন্তু এতে আমাদের এই দিকে শিল্পগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। চায়না মোবাইল ঢুকে গেছে, চায়না প্রোডাক্ট ঢুকে গেছে, যার দরুন আমাদের যে লোকাল প্রোডাক্ট গুলো মার খাই যাচ্ছে। ঠিক আছে, এবার দেখ এক এক করে আমরা প্রধানত যেটা ম্যাপ জানতে গেলে যেটা জানতে হয়, মাথায় আগে ক্লিয়ার হতে হয় যে কোন দিকে কোন রাজ্যগুলো আছে। পরীক্ষাতে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যে যেমন বলে দেওয়া যে সিন্ধু নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তো যদি সিন্ধু নদী সম্পর্কে ধারণাই না থাকে, রাজ্য সম্পর্কে ধারণাই না থাকে, কি করে বলবি? আমরা জানি সিন্ধু নদী পাকিস্তানের দিকে আছে, তাহলে পাকিস্তানের দিকে কোন রাজ্য আছে? জম্মু কাশ্মীর আছে, তারপরে কি আছে? হিমাচল প্রদেশ আছে, পাঞ্জাব আছে, এর মধ্যে দিয়েই যাবে। একটা কনসেপ্ট অনেকগুলো অ্যান্সার করতে সাহায্য করে। সো কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। ওকে, এবার আমরা এখান থেকে এক এক করে আসি। যে রাজ্য জানতে গেলে হয় নিচের দিক থেকে যাবো, নাহলে উপর দিক থেকে নামবো। তাহলে উপর দিক থেকে নামাটা বেস্ট। সবসময় মাথাটা উত্তর ধরবি, মাথা উত্তর, আর ডান হাত পূর্ব, বাঁ দিক পশ্চিম। পরীক্ষা হলে যেইভাবেই বস, যেই দিকেই তুই থাক, খাতার উপরটা উত্তর, ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম। এটা যেন মাথায় ঢুকে থাকে। পা গুলো দক্ষিণ। পরীক্ষা হলে গিয়েই ভাববি এটা, তাহলে ম্যাপটা আইডিয়া চলে আসবে যে আমাদের উত্তরে কি আছে? লাদাখ। তাহলে সবার উত্তরে লাদাখ, তার নিচে হচ্ছে জম্মু কাশ্মীর। এর একটা কাহিনী আছে। এই কত সালে ভাগ হয়েছিল? এটা সাধারণত আমরা ভারতবর্ষে যখন স্বাধীন হয়, তারপরে এই জম্মু কাশ্মীর আর লাদাখ একটাই রাজ্য ছিল যেটা স্বাধীন হয়নি। তখন হরি সিং নামে ওটা একটা রাজা রাজত্ব করতো। ও বলছে আমি এখানে রাজত্ব করব। তখন ওই জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, ওই দেখুন একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওকে একটা রাজত্ব করতে দিয়েছিল। কিন্তু দেখছে যে ধীরে ধীরে পাকিস্তান আক্রমণ করছে, বিভিন্ন জায়গা দখল করা শুরু করে দিয়েছে। সেই সময় আমাদের হচ্ছে বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যেটাকে ভারতবর্ষের ঐক্যের পিতা বলা হয়। বুঝা গেল? তো ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তখন দেখলো না এই জিনিসটা ভালো না, ও তখন সৈন্যবাহিনী পাঠিয়ে পাকিস্তানের সৈন্যগুলোকে তাড়িয়ে দিয়ে এটাকে দখল করে নেয় এবং ওখানে 370 ধারা জারি করে। 370 ধারা ছিল হচ্ছে একটা হচ্ছে নিজস্ব সংবিধানের ক্ষমতা। আমাদের তো গোটা রাজ্যগুলো মিলে একটাই সংবিধান আছে, আর ওদের নিজস্ব কিছু সাংবিধানিক পাওয়ার ছিল এক্সট্রা। সেটাই হচ্ছে 370 ধারার মধ্যে বলা আছে যে তোমরা এরা যা করছে তাছাড়াও তোমরা কিছু এক্সট্রা সুবিধা পাবে। এটা পাওয়াতে কি করেছিল, এখানে কিছু কিছু বলা যায় মুসলিম যে কান্ট্রিগুলো, মুসলিম যে শাসক ছিল ওখানে, এবং আরো সমস্ত মদতপুত কিছু এখানে বারবার গন্ডগোল লেগেই থাকতো। এই বেলে পাথর ছোড়াছুড়ি, ওই বলে হামলা, এই বেলে জঙ্গি হামলা, টেরোরিস্ট হামলা। এগুলো যদি লোকাল সরকার যদি না হেল্প করে তাহলে ঢোকে কি করে বাইরে থেকে এসে? সেই জিনিসটা এসে আমাদের বর্তমান কি সরকার ও চেঞ্জ করে দিল, 370 ধারাকে চেঞ্জ করে দিল। কত সালে? 2019 সালে। এটা আসে পরীক্ষায় যে 2019 সালে
গোটাটাই চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গিয়ে এখানে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিল। রাজ্য থেকে কি বানিয়ে দিল? কেন্দ্রশাসিত অঞ্চল, এবং দুটো ভাগে ভাগ করে দিল। একটা করলো লাদাখ আর একটা করলো জম্মু কাশ্মীর। সব থেকে বড় হচ্ছে লাদাখ, তারপর হচ্ছে জম্মু কাশ্মীর। এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে। তোদের বলেছিলাম যত উচ্চ জিনিস, উচ্চতম রোড কোথায় অবস্থিত? লাদাখে। উচ্চতম মালভূমি কোথায়? লাদাখে। উচ্চতম হচ্ছে গিরিপথ কোথায়? লাদাখে। তাহলে সব উচ্চতম গুলো, উচ্চতম ন্যাশনাল পার্ক কোথায়? লাদাখে। চ্যানেল ব্রিজ উচ্চতম হট কোথায়? লাদাখে। উচ্চতম টানেল ব্রিজ লাদাখে। তাহলে এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছি ভারতের হাইয়েস্ট উচ্চতম জিনিসগুলো সব লাদাখ। তাহলে এক কনসেপ্টে আমার ক্লিয়ার করছি। ভারতের উচ্চতম রেল স্টেশন এই ঘুম ওটা ঘুম হচ্ছে ওটা উচ্চতম রেল স্টেশন আছে, ঠিক আছে। যদি দীর্ঘতম রেলপথ বা আমরা বললাম ট্যানেল বললাম, চ্যানেল আর উচ্চতম হলে তোমার হচ্ছে ঘুম, মানে সব থেকে হাইয়েস্ট উঁচুতে আছে, যেটা হচ্ছে টয় ট্রেন। মানে ওখানে ফুল ট্রেনের ব্যবস্থা নয়, কিন্তু ছোট সিঙ্গেল রোড, মানে যেটাকে বলা হচ্ছে ন্যারো রোড, ন্যারো গেজ। এটা হচ্ছে মোটামুটি ওই 3 ফিটের মতো লম্বা যে রাস্তাগুলো, সেগুলো দিয়ে, ঠিক আছে। 3 ফুটের মতোই হবে, ন্যারো গেছে এরকম 0.96 মিটার। 0.96 মিটার মনে হচ্ছে 1 মিটারে ধরলাম। 1 মিটার সমান সমান হচ্ছে প্রায় তোর হচ্ছে ওই 35 ইঞ্চির মতো। যাই হোক, ছাড় ওগুলো বাদ। তাহলে এটা কাহিনী গেল লাদাখ সম্পর্কে, ঠিক আছে। শুধু একটা যেটা ও বললো ঘুম, ঠিকই বলেছে। ঘুমটা কোথায় অবস্থিত? আমাদের যে এই যে পশ্চিমবঙ্গের এখানে এই যে দার্জিলিং, পশ্চিমবঙ্গের এখানে কি আছে? দার্জিলিং অবস্থিত ঘুম হচ্ছে একটা, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও পেয়েছে। এই ঘুম স্টেশনটা এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও পেয়েছে, এবং এটা হচ্ছে উচ্চতম রেলওয়ে স্টেশন ওয়ার্ল্ডের মধ্যে, শুধু ইন্ডিয়ার মধ্যে না, ওয়ার্ল্ডের মধ্যে ছিল। ট্রান্স সাইবেরিয়ান দীর্ঘতম ওটা রেলপথ, দীর্ঘতম ওয়ার্ল্ডের মধ্যে। রেলপথ আর স্টেশন স্টেশন বললাম, উচ্চতম রেল স্টেশন। যাই হোক, তো এবার জম্মু কাশ্মীর আসি। জম্মু কাশ্মীরে কিছু আমাদের বিখ্যাত হ্রদ অবস্থিত, যেমন মিষ্টি জলের হ্রদ, কি নাম? আর কি আছে? প্যাংগংটা লাদাখে আছে, লাদাখে আছে। এবার এই জম্মু কাশ্মীরে যেই ঘটনাগুলো আছে, এর মধ্যে আমাদের যেটা সব থেকে প্রবলেম করে, জম্মু কাশ্মীর না, এটাতে একটা আছে LAC, মনে আছে? LAC কি বলেছিলাম? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা এইখানে অবস্থিত। আর LAC এরকম জায়গায় অবস্থিত জম্মু কাশ্মীরের মধ্যে। LAC হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল হচ্ছে ওখানে এমন একটা জায়গা যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে মানে একটা মানে রেড জোন, ওই অঞ্চলটা কেউ কারো দখলে রাখতে পারেনি, ঠিক আছে। ওখান থেকে ভাগাভাগির একটা স্টেজ শুরু, এটাকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর এখানে অবস্থিত হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC, আর এটা LOC। এখানে আর যেটা ভাইটাল আছে, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা নদী, সিন্ধু নদী টোটালে উৎপন্ন হয়েছে। আর শাখা নদীগুলো উৎপত্তি হয়েছে ইন্ডিয়াতে, গিয়ে মিশেছে হচ্ছে পাকিস্তানে। ধীরে ধীরে ছোট অবস্থায় গেছে, আর পাকিস্তানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে এটা বড় একটা নদীতে পরিণত হয়েছে। যখন সিন্ধু নদীটা প্রপার আছে পাকিস্তানে, আর এর সহায়ক নদীগুলো আছে হচ্ছে ইন্ডিয়াতে। এবার এটা নিয়ে গন্ডগোল হচ্ছে। এখানে 6টা নদী আছে। কি 6টা নদী আছে? সুবীর চলে যায়, মনে আছে? কি বলেছিলাম? সুবীর চলে যায়। সুতে কি হচ্ছে? সুতলেজ। বিতে বিয়াস। সুবীর, এটা রতে রাভি, চতে চেনাব, যাইতে ঝিলাম। তো এই যে সুবীর চলে যায়, 5টা সহায়ক নদী ভারত থেকে উৎপন্ন হয়ে যায়। কোথায় মিশেছে? পাকিস্তানের সিন্ধু নদীতে। ধীরে ধীরে সিন্ধু নদী বড় হয়ে কোথায় মিশেছে? আরব সাগর মিশেছে। সিংখাবা, এটাও ওটারও মেন সূত্রপাত হচ্ছে তিব্বতের এখানে, ঠিক আছে। অর্থাৎ ভারতের মধ্যে দিয়ে গেছে, ওই জন্য পাকিস্তান আর ইন্ডিয়ার
যেটা সিন্ধু জলচুক্তি 1960 সাল থেকে গন্ডগোল চলছে। সিন্ধু জলচুক্তি, 3টা নদীর জল ইন্ডিয়া বলেছে 80% ভোগ করবে, কোন 3টা নদী 20% ভোগ করবে। আবার বলেছে পাকিস্তান 3টা নদীর 80% ভোগ করবে, ইন্ডিয়া 20% ভোগ করবে। এরকম করে মেলাবার চুক্তি হয়েছে, এটা নিয়ে গন্ডগোল চলছে প্রচুর, সিন্ধু জলচুক্তি। ঠিক আছে, এটা মনে রাখবি 1960। এবার এটা গেল। এখানে হিমাচল প্রদেশ, আমি এবার জাস্ট একটু তোমাদের বাউন্ডারি গুলো বলে দিই। দেখ, মনে রাখবে প্রথমে উপরে লাদাখ, তারপরে জম্মু কাশ্মীর, মনে থাকবে। তারপরে এই বাউন্ডারি গুলো আসবি, লাদাখ, জম্মু কাশ্মীর, তারপরে পাঞ্জাব, পাঞ্জাব, তারপরে রাজস্থান, রাজস্থান, না দেখে বলার চেষ্টা কর, রাজস্থান, তারপরে কি আসবে তার নিচে, গুজরাট, তার নিচে মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তার নিচে গোয়া, এখানে মাঝখানে গোয়া ঢুকে আছে। ঠিক আছে, গোয়াটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য। রাজ্য, গোয়া, যেটা হচ্ছে পর্তুগিজরা এখানে দীর্ঘদিন রাজত্ব করেছিল। লাস্ট টাইমে পর্তুগিজরা এখান থেকে চলে গেছিল, লাস্ট টাইম, সবার 1961 শেষে। তারপরে আছে কর্ণাটক, কেরালা, তারপরে কেরালা। তামিলনাড়ু, তাহলে এখান থেকে শুরু করে আমরা কটা পেলাম? প্রথমে হচ্ছে লাদাখ, লাদাখ, তারপরে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। তারপরে এখানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। বাস, এই দিকটা কমপ্লিট, সমুদ্রের ধারে পাশে কমপ্লিট। এবার দেখ, এখান থেকে কয়েকটা জানবো। উত্তরে আছে উত্তরাখণ্ড, উত্তরে আছে উত্তরাখণ্ড, তার নিচে আছে উত্তরপ্রদেশ, আর এখানে আমি একটু আগে বলেছিলাম হিমাচল প্রদেশ। আগে মনে, হিমাচল প্রদেশ, হিম মানে বরফ, তাহলে লাদাখও বরফের মধ্যে আছে, হিমাচলও বরফের মধ্যে আছে, উপরে আছে। হিমাচল মানে বরফের মধ্যে আছে, তাহলে হিমাচল প্রদেশ, লাদাখের পরেই আছে হিমাচল প্রদেশ। তারপরেই আছে কি, হি দিয়ে হরিয়ানা, হরিয়ানার মধ্যেই দিল্লি ঢুকে আছে। এখানে হরিয়ানার পাশেই দিল্লি আছে, তার পাশে পাঞ্জাব। আর এদের রাজধানী, এই পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী একটাই, কি নাম? চণ্ডীগড়। চণ্ডীগড়। দুটো রাজ্যের একটাই রাজধানী ভারতের মধ্যে, সেটা হচ্ছে চণ্ডীগড়, চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানা, হরিয়ানা। হরিয়ানার মধ্যে একটা বিখ্যাত জায়গা, কি নাম? গুড়গাঁও। গুরগাঁও, হ্যাঁ। নাম শুনেছিস? হ্যাঁ, শুনেছি। কি কোম্পানির জন্য বিখ্যাত? মোটর- মারুতি কোম্পানি। মারুতি সুজুকি। মারুতি কোম্পানির ওখানে হেড ব্রাঞ্চ হচ্ছে গুড়গাঁও। মটর সিঁদুর, এবার চলে গেল, হরিয়ানা গেল, হিমাচল আসলো, হরিয়ানা আসলো, ঠিক আছে। আর মাঝখানে ওখানে দিল্লি ঢুকে আছে। তার পাশে আমরা চলে আসলাম উত্তরপ্রদেশ। এখানে কোশ্চিনটা আছে, এখানে একটা তাজমহল আছে। সেই তাজমহলটা কোথায় অবস্থিত? দিল্লি, হরিয়ানা না উত্তরপ্রদেশ? আগ্রাতে অবস্থিত। আগ্রাতে অবস্থিত। আগ্রা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে। 90% দেখবি যে অনেক দিনের লোকগুলো বা কিছু কিছু স্টুডেন্ট এখনো বলে যে দিল্লিতে আছে। দিল্লিতে চল তাজমহল দেখতে যাবো, দিল্লিতে নেই। কোথায় আছে সেটা? উত্তরপ্রদেশ। আগ্রাতে। আগ্রা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে এখানে চলে আসলো উত্তরপ্রদেশ। এই অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তারপরে উত্তরপ্রদেশের সঙ্গে লেগে আছে বিহার। এই বিহারকে জানার জন্য আমাদের কিছু নয়, আমরা পশ্চিমবঙ্গকে জানবো। তাহলে পশ্চিমবঙ্গের পাশে কি কি আছে? আমাদের পাশে আমরা বিহার দেখতে পাই, যদি মাঝখান দিয়ে আমরা কলকাতা যাই, পাশে কি দেখতে পাই? বা যদি শিলিগুড়িতে যাই, বিহার দেখা যায়। কাটিহার বলে একটা জায়গা শুনেছি, হ্যাঁ, হসপিটাল আছে বড়। কাটিহারের লাইন দিয়ে ওখানে খুব ছিনতাই হতো আগে, নাম শুনেছিলাম, তাই তো? এখন আর হয় না, ঢিল ঢিল ছুলতো বিহার, এগুলো ঢিল ঢিল ছড়ে এখনো মাঝে সাথে, কিন্তু ছিনতাইটা কমে গেছে অনেকটা, লালু প্রসাদ যাদবের আমলে হতো। যাই হোক, তাহলে পশ্চিমবঙ্গের পাশে আছে বিহার 1 নম্বর, ঠিক আছে। মাথার উপরে আছে সিকিম। এবার পশ্চিমবঙ্গ দিয়েই আসাম যাওয়া যায়, আমরা শুনেছি। হ্যাঁ। পশ্চিমবঙ্গ দিয়েই আসাম যাওয়া যায়, পশ্চিমবঙ্গ দিয়েই বিহার যাওয়া যায়, পশ্চিমবঙ্গ দিয়েই নেপাল যাওয়া যায়। নেপালে চোখ দেখাতে যায় অনেকে। হ্যাঁ। কনসেপ্টটা ক্লিয়ার করবি, তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা নেপালে যেতে পারি, দেশ হিসাবে নেপালে যেতে পারি, দেশ হিসাবে ভুটানে যেতে পারি। পশ্চিমবঙ্গের এখান থেকে ভুটানে অনেক কয়টা পাহাড় পর্বত দেখা যায়, খুব দেখার মতো সুন্দর। আমি গেছিলাম লাস্ট, এই যে এরকম জায়গাটা, যেটা আলিপুর দুয়ার থেকে দেখা যায়, ঠিক আছে। মহাকাল পর্বত আছে ওখানে, দেখার মতো জায়গা আছে। যাই হোক, তাহলে কি কি দুটো দেশ পেয়ে গেলাম। কি কি পেলাম? ভুটান পেলাম, নেপাল। নেপাল পেলাম। বাংলাদেশে যাই, এটা তো সবাই রেগুলার যাই। 3টা পেয়ে গেলাম দেশ। তাহলে কটা দেশ যুক্ত আছে? 3টা দেশ। এবার রাজ্য দেখ, সিকিম 1 নম্বর মাথার উপরে, 2 নম্বরে হচ্ছে বিহার, 3 নম্বরে হচ্ছে কি ঝাড়খণ্ড, 4 নম্বরে হচ্ছে উড়িষ্যা। মাঝখানে এখানে আমরা যেহেতু আসাম যেতে পারি, আসাম একটা ঢুকে আছে।
তাহলে টোটাল কথা হচ্ছে 5টা। এখান থেকে শুরু করে আসাম, সিকিম, বিহার 3টা, এটা কি ঝাড়খণ্ড 4টা, আর হচ্ছে উড়িষ্যা 5টা। এবার এখানে তোদের একটা মাপ দেখ, এখান থেকে এত দূর অব্দি এরিয়া নিয়ে কি আছে ঝাড়খণ্ড। তাহলে সব থেকে হাইস্ট এরিয়া কার আছে? ঝাড়খণ্ড। তারপরে লোয়েস্ট কার আছে? সিকিম, এতটুকু জাস্ট টাচ করে আছে। এবার যদি বলি সব থেকে প্রতিবেশী বড় রাজ্যের নাম কোনটা পশ্চিমবঙ্গের? না, সব থেকে বড় হচ্ছে উড়িষ্যা। প্রতিবেশী রাজ্য হিসাবে সব থেকে বড় হচ্ছে উড়িষ্যা। আর এরিয়া টাচ হয়ে আছে কার বেশি? ঝাড়খণ্ড। ক্লিয়ার? এটা ক্লিয়ার। এবার দেখ, তাহলে আমরা সবই পেয়ে গেলাম, মাঝখানে কটা বাকি থাকলো? মধ্যপ্রদেশ। এটা তো বেশি মনে থাকবে না, সবার মধ্যে কি থাকে? মধ্যপ্রদেশ। এটাকে বলা হয় ভারতের হার্ট বলা হয়, হৃদয় বলা হয় মধ্যপ্রদেশ। তাহলে মাঝখানেই থাকবে, ওটা মাঝখানেই আছে। ক্লিয়ার? মধ্যপ্রদেশ ভেঙে কি হয়েছে? ছত্তিশগড়। এটা মনে রাখতে হবে, মধ্যপ্রদেশ ভেঙে কি হয়েছে? যেটাকে বলা হচ্ছে নকশালের এরিয়া, হাইস্ট নকশাল বাস করে এখানে। ছত্তিশগড়ে মাঝে সাঝেই দেখবি যে গোলাগুলি হয়ে সিআরপিএফ এর সঙ্গে মারা গেছে, অতগুলো সিআরপিএফ মারা গেছে, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যেগুলো পাঠানো হয় এই কি বলে মাওবাদী প্লাস হচ্ছে নকশালদেরকে দমন করার জন্য। নকশাল বলে কিছু নয়, নকশাল হচ্ছে একটা বলা যায় আতঙ্কবাদী না, এরা আতঙ্কবাদী না, এরা হচ্ছে একটা বলা যায় দল। যেমন সিপিএম কে আগে নকশাল বলা হতো, সিপিআইএম কে, এই টাইপের। এদের কিছু দাবি দেওয়া আছে, হয়তো হতে পারে আদিবাসী টাইপের বা কিছু বা এসটি এসসি বা অন্য কোনো জাতির যারা হচ্ছে ট্রাইব গুলো, শিডিউল ট্রাইব, এসটি টাইপ, ওরা এখানে কিছু দাবি, ওদের হয়তো কিছু ওরা চায় যে আমাদের এটা সরকার দেখ। এই দাবি দাবার যখন শুনে না, তখন তারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে গোলাগুলি করে, হামলা করে, ব্যাংক লুট করে, এই জিনিসগুলো করে। তখন তার বিরুদ্ধে আমাদের পাঠানো হয় সিআরপিএফ কে। প্রথমত বিএসএফ এই কিভাবে ট্যাকেল করে, বিএসএফ না পারলে সিআরপিএফ, মিলিটারি সব নামানো হয়। সেটা হচ্ছে ছত্তিশগড়। এখানে পড়ে থাকলো তেলেঙ্গানা। সব থেকে লেটেস্ট রাজ্য হচ্ছে আমাদের তেলেঙ্গানা, 2014 সালে ভাগ হয়েছিল, নবীনতম। আর এই যে সেটা অন্ধ্রপ্রদেশেরই ভাই হচ্ছে তেলেঙ্গানা। ক্লিয়ার হয়ে গেল এই সাইডটা গোটাটাই। আরেকবার বলে দিচ্ছি, ওকে, একবার মাথায় ঢুকে নিবি। লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, এখানে লাদাখ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, বাস। এবার বৃহত্তম রাজ্য রাজস্থান, গুজরাট, তারপরে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। কেরালাতে লাস্ট শেষ, তামিলনাড়ু শুরু, অন্ধ্রপ্রদেশ। এখানে তোরা মনে রাখতে পারে অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছিল তেলেঙ্গানা, বাস। উড়িষ্যার পরে পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের প্রতিবেশীগুলো মনে রাখ, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, বাস। ওটা তো উড়িষ্যায় বললাম, উড়িষ্যার পাশে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, এই অবধি ক্লিয়ার? ওকে। এখানে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড ভেঙে উত্তরপ্রদেশ ভেঙে কি হয়েছে? উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মাঝখানে আছে মধ্যপ্রদেশ, তার ভাই হচ্ছে ছত্তিশগড়। ক্লিয়ার? এবার এখানে ছোট ছোট 7টা রাজ্য আছে, যেটাকে 7 সিস্টার বলা হয়। এদের ভাষা, এদের পোশাক আশাক, এদের শরীর গঠন সব একই রকম, এখানকার আবহাওয়া, কালচার একই রকম, জন্য এদেরকে বলা হচ্ছে 7 বোন, 7 সিস্টার। তার মধ্যে এক সিস্টার ঘুমাচ্ছে, ঠিক আছে? তো দেখ, এই 7 সিস্টারের মধ্যে এই অরুণাচল প্রদেশ সবার পূর্বে অবস্থিত, তার নিচে কি আসলো? আসাম। তাহলে অরুণাচল প্রদেশ, এটাকে অতে অরুণাচল প্রদেশ, অতে অসম, দুটো পেয়ে গেলাম। এবার দেখ, এটা নাগাল্যান্ড। আমরা জানি যে ওখানকার লোক মানুষ খায়, এরকম একটা ধারণা ছিল নাগাল্যান্ড। আর এটাও জানি যে ওখানকার প্রধান ভাষা হচ্ছে ইংলিশ। ভারতবর্ষে এমন একটা রাজ্য যাদের প্রধান ভাষা ইংলিশ, সেটা হচ্ছে নাগাল্যান্ড। ওই জন্য যাওয়ার ইচ্ছা করে, কিন্তু মানুষ কাটার নাম শুনে আবার ভয় লাগে যায়। ইংলিশ শেখার জন্য যাওয়ার ইচ্ছা করে ওখানকার নাগাল্যান্ড, কিন্তু ওখানকার লোকগুলো খুব ভদ্র, বুঝে গেল? এটা একটা কালচার। ওখানকার কিছু জাতি ছিল এক সময়, তারা সবই খেত, কিন্তু আগেকার আদিম যুগের কিছু লোক সব খেত না, ওই রকম কিছু জাতি ছিল, জনজাতি, তারা সব খেত, নাগা জাতি বলা হতো। এখন খায় না, ওটা অনেকটা কমে গেছে। তাহলে দেখ, অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, তারপরে
মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এখানে মনে রাখার আরেকটা ট্রিক্স দেখ, এখানে অ দুটো, তারপরে এন এম এম, ডবল এ এন এম এম টি, ডবল এ এন এম এম টি। তাহলে ডবল এতে অসম, এতে অরুণাচল প্রদেশ, এনতে নাগাল্যান্ড, এমতে মণিপুর, এমতে মিজোরাম, টিতে হচ্ছে ত্রিপুরা, আর ওই যে আরেকটা এম এর জন্য মেঘালয়। কি কি বললাম বল দেখি? হ্যাঁ, অসম, তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে। এবার এখানকার যেটা আসে পরীক্ষায়, আমাদের সাধারণত স্টেট লেভেল যেগুলো এক্সাম, এর রাজধানীগুলো আসে, খুব ভুল হয়। কয়েকটা রাজ্যের রাজধানী খুবই ভুল হয়। তার মধ্যে যেমন অরুণাচল প্রদেশের রাজধানী, দাদা বিশেষ করে প্রদেশগুলো 5টা প্রদেশ। হ্যাঁ, অরুণাচল প্রদেশের কি ইটানগর। তাহলে অরুণাচল প্রদেশ ইটানগর গেল। আসামের আমরা জানি দিসপুর। তারপরে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের কি কোহিমা। মণিপুরের ইম্ফল, মিজোরামের আইজল, ত্রিপুরা আগরতলা। আর এখানে মেঘালয় ঢুকে আছে, মেঘালয় শিলং, আর সিকিমের গ্যাংটক। ক্লিয়ার? এই কটা মনে রাখতে হবে। আর কোনটা আসে পরীক্ষায়? ছত্তিশগড় এসেছিল পরীক্ষায়, মনে আছে? ওয়েস্ট বেঙ্গলে আসছিল, লেডি কনস্টেবল আসছিল ছত্তিশগড়ে। রাজধানী কি ছিল? রায়পুর। ছত্তিশগড়ের রাজধানী। মধ্যপ্রদেশের হচ্ছে ভোপাল। আর একটা আছে তোর হচ্ছে তেলেঙ্গানার রাজধানী কি? হ্যাঁ, কি? হায়দ্রাবাদ। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। এটা 24 সালে হলো না? 2024 না, ওখানে 24 সালে অন্য কিছু হয়েছে, বিশাখাপত্তনম। লেটেস্ট টোটাল তিনটা রাজধানী ধরা হয়। এটা হচ্ছে হায়দ্রাবাদ, অমরাবতী, আর হচ্ছে বিশাখাপত্তনম। ঠিক আছে? এই বিশাখাপত্তনমটা হচ্ছে লেটেস্ট, এটা 2024-এ হয়েছে, আপডেট একবারে। আর কোনটা আসে? আর আসে হচ্ছে তোর গোয়ার রাজধানী কি? পানাজি। আর আসে কি? হিমাচল প্রদেশের রাজধানী কি? সিমলা। আর আসে কি বল দেখি? উত্তরাখণ্ডের রাজধানী কি? দেহরাদুন। হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। এটা অনেকেই জানে না। হরিয়ানা জানি, হরিয়ানা রাজ্য জানি, কিন্তু রাজধানী জানি না। পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। এটা আসে হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়। এবার রিসেন্ট হচ্ছে জম্মু কাশ্মীরের রাজধানী কি? শ্রীনগর। লাদাখের রাজধানী লেহ। এবার চলে আসলো হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাবারাত্তি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। এগুলো আসে জন্য এগুলোই ধরছি। আর আছে কি? কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। আর আমাদের তামিলনাড়ু? তোরা ভাবছিস এরকম করতে করতে সবগুলো পড়াচ্ছে নাকি? মুখস্থ করা নিয়ে কথা কি আছে? চেন্নাই। চেন্নাইয়ে কোন সিনেমা হয়েছিল? বিখ্যাত সিনেমা চেন্নাই এক্সপ্রেস। লুঙ্গি ডান্স নাকি? যাই হোক, এবার আমি যদি এদের ডিটেলস আলোচনা করে, প্রচুর আছে, ঠিক আছে? তো ডিটেলসটা একটু পরে আলোচনা করছি, তার আগে একটু ব্রেনটাকে রেস্ট দিয়ে নেয়। ধন্যবাদ।